অধ্যায় ২১ কাঠঘরা এবং মিথ্যুকের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সেই রুদ্ধশ্বাস সফরের রেশ কাটতে না কাটতেই আমাকে আবার ডেকে পাঠানো হল। গন্তব্য আবারও ইংল্যান্ড, এবার প্রতিপক্ষ স্বাগতিকরা। করাচি এয়ারপোর্টে ইমিগ্রেশন কাউন্টার। আমার পাশে দাঁড়িয়ে আব্দুল রাজ্জাক। হঠাৎ চারপাশের টিভি স্ক্রিনগুলোতে ব্রেকিং নিউজের লাল ফিতের ঝলসে উঠল। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সেই স্টিং অপারেশন। আমি আর রাজ্জাক আক্ষরিক অর্থেই পাথর হয়ে গেলাম। দুজনে শূন্য দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে আছি। আমি তোমাকে আগেই বলেছিলাম লালাক। রাজ্জাকের গলায় তখনও অবিশ্বাসের ঘোর। হ্যাঁ, তুমি বলেছিলে, একদম ঠিক বলেছিলে। আমার গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছিল না। ম্যানেজমেন্টকে বারবার সতর্ক করার পরও তারা আমার কথায় কান দেয়নি, এই লজ্জায় আমি রাজ্জাকে চোখের দিকে তাকাতে পারছিলাম না। ইংল্যান্ডগামী ফ্লাইটে আমার দুচোখে এক ফোঁটাও ঘুম এলো না। মস্তিষ্কে তখন শুধুই এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। লন্ডনে পা রাখার পর পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। অধ্যায় ২১ হোটেল রুমের সেই কনফ্রন্টেশন। ফ্লাইট ল্যান্ড করার পর আমি হোটেলে চেক ইনও করার প্রয়োজন বোধ করলাম না। আমি সোজা পা বাড়ালাম সেই দিন অভিজিতের রুমের দিকে। সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির। সালমানের রুমে ঢুকতেই দেখলাম বাট আর আসিফ জেগে আছে। দুজনের চোখমুখেই স্পষ্ট আতঙ্কের ছাপ। আর আমির, সে হোটেলের বিছানায় তখনও বেঘরে ঘুমাচ্ছে। কি অবস্থা তোমাদের? আমি জিজ্ঞেস করলাম। লালা, ওরা আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এই পুরো ঘটনায় ওরা আমাদের বলির পাঠা বানাতে চায়। সালমানের গলায় তখনও মিথ্যের নিখুঁত অভিনয়। পরিস্থিতির ভয়াবহতা চিন্তা করে আমি আর তার সাথে তর্কে জড়ালাম না। আমি তার সাথে রূঢ় আচরণ করতে চাইনি, কারণ সে ইতিমধ্যেই এক বিশাল ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছিল। শুধু জানতে চাইলাম তাদের আর কোনো বিষয় নিয়ে ভয় আছে কিনা। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সব অভিযোগ যে যখন অবলীলায় অস্বীকার করল, আমি ঘুরে আমিরের দিকে আঙ্গুল তুলে বললাম, তাহলে তোমারও ওর মতো হওয়া উচিত। দেখো, ওর তো দুনিয়ার কোনো কিছু নিয়েই চিন্তা নেই। যাও, গিয়ে একটু ঘুমাও। রুম থেকে বেরিয়ে আসার সময় আমার আর কোনো সন্দেহ ছিল না। ওদের চোখের ভাষাই আমাকে বলে দিচ্ছিল ওরা ডাহা মিথ্যে কথা বলছে। অধ্যায় ২১। এরপর থেকে ওই সফরটা আক্ষরিক অর্থে একটা নরক হয়ে দাঁড়াল। অধিনায়ক হিসেবে আমার জন্য পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। কোনো কিছুই ঠিকঠাক এগোচ্ছিল না। টিভির পর্দায় মাত্র ৩ জনের নাম এলেও এই কলঙ্কের ছায়া তো কেবল তাদের ৩ জনের উপর ছিল না। গোটা পাকিস্তান ক্যাম্প, আক্ষরিক অর্থেই পুরো দেশের সম্মান তখন খাদের কিনারায়। যেখানেই যেতাম আমাদের দিকে ধেয়ে আসত ঘৃণা আর অপমান। মাঠের ভেতরে বাইরে মানুষ আমাদের যাচ্ছে তাই গালি দিত। দোকানদাররা আমাদের দিকে তেড়ে আসত, এমনকি রেস্টুরেন্টের ওয়েটাররাও বাজে মন্তব্য ছুড়ে দিত। স্ক্যান্ডেল ফাঁস হওয়ার পরপরই যখন আমরা দুটো ওয়ানডে হারলাম, তখন আমাদের নিজেদের পাকিস্তানি সমর্থকরাও মাঠে আসা বন্ধ করে দিল। তবুও আমরা দাঁতে দাঁত চেপে লড়ে গেলাম। আমাদের ৩ মূল খেলোয়াড় তখন তদন্তের কারণে নিষিদ্ধ। কিন্তু সেই ভাঙাচোরা দল নিয়েই আমরা ইংল্যান্ডের বিপক্ষে 2টো ওয়ানডে জিতে নিলাম। চারপাশে যখন সবকিছু ভেঙে পড়ছে, ঠিক তখনই ইংল্যান্ডের মাটিতে আমাদের সবচেয়ে বড় জয়টা এলো লর্ডসে। এমনকি শেষ ম্যাচে মোহাম্মদ ইউসুফ ওই ক্যাচটা না ছাড়লে আমরা হয়তো সিরিজটাও জিতে নিতে পারতাম। এত সব অভিযোগ আর কলঙ্কের পরও শেষ পর্যন্ত আমরা মাথা উঁচু করেই সিরিজ শেষ করেছিলাম। আমাদের লড়াকু মানসিকতার জন্য কুড়িয়েছিলাম প্রশংসাও। কিন্তু সত্যি বলতে ওই জয়গুলো কোনো সান্ত্বনা ছিল না। ওই সফরটা ছিল এক জলজান্ত নরক যন্ত্রণা। অধ্যায় ২১। প্রলোভন এবং ধোঁয়ার পেছনে আগুন। আজকের আন্তর্জাতিক ক্রিকেটে টাকার কোনো অভাব নেই, তাই অবৈধ পথে পা বাড়ানোর কোনো যুক্তি টেকে না, এটা বলা খুব সহজ। এটাও বলা খুব সহজ যে যেমন কর্ম তেমন ফল। ওরা যা করেছে তার শাস্তি পেয়েছে। কিন্তু প্রতিটি প্রবাদের পেছনেই একটা কনটেক্সট থাকে। ছেলেগুলোর সামনে তখন এক উজ্জ্বল ভবিষ্যৎ। ইংল্যান্ডে তাদের কাউন্টি চুক্তি অপেক্ষা করছিল, পাকিস্তানে অপেক্ষা করছিল অধিনায়কত্বের মুকুট আর কারি কারি স্পন্সরশিপ। তাই তারা যা করেছে তা আমাদের প্রতি, ক্রিকেটের প্রতি এবং পুরো দেশের প্রতি এক চরম অপমান। আধুনিক ক্রিকেটের বাণিজ্যিকরণের এই যুগে প্রলোভনের ফাঁদে পা বাড়ানোটা খুব সহজ হয়ে গেছে।
আমি অত্যন্ত সততার সাথে বলতে পারি, সফরের সময় মাঝার মাজিদ আর তার ভাই আজহার আমার কাছেও বেশ কয়েকবার এসেছিল, কিন্তু আমি তাদের থেকে দূরে থাকতাম, কারণ আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলতো এরা বিপদের নাম। আমি আমার কাজেই মগ্ন থাকতাম, ঘুণক্ষরেও জানতাম না তারা আসলে কত বড় অপরাধী হতে পারে। তাই যারা বলে যে ওই খেলোয়াড়দের ফাঁসানো হয়েছে, আমি তাদের কথা এক বিন্দুও বিশ্বাস করি না। ওরা সবাই স্বজ্ঞানে, ইচ্ছায় ওই নরকে পা বাড়িয়েছিল। একই কথা প্রযোজ্য করাচি স্পিনার দানিশ কানেরিয়ার ক্ষেত্রেও, যে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দুর্নীতির দায়ে ধরা পড়েছিল। দানিশ ছিলে ভালো, কিন্তু তৎকালীন পিসিবি চেয়ারম্যান ইজাজ বাদসহ বহু জায়গা থেকে তার দুর্নীতির খবর শোনার পর আমার সেই পুরনো প্রবাদটাই মনে পড়েছিল, যেখানে ধোঁয়া সেখানে নিশ্চয়ই আগুন আছে। অধ্যায় ২১ কাঠঘরা এবং মিথ্যুকের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সেই রুদ্ধশ্বাস সফরের রেশ কাটতে না কাটতেই আমাকে আবার ডেকে পাঠানো হল। গন্তব্য আবারও ইংল্যান্ড, এবার প্রতিপক্ষ স্বাগতিকরা। করাচি এয়ারপোর্টে ইমিগ্রেশন কাউন্টার। আমার পাশে দাঁড়িয়ে আব্দুল রাজ্জাক। হঠাৎ চারপাশের টিভি স্ক্রিনগুলোতে ব্রেকিং নিউজের লাল ফিতের ঝলসে উঠল। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সেই স্টিং অপারেশন। আমি আর রাজ্জাক আক্ষরিক অর্থে পাথর হয়ে গেলাম। দুজনে শূন্য দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে আছি। আমি তোমাকে আগেই বলেছিলাম লালাক। রাজ্জাকের গলায় তখনও অবিশ্বাসের ঘোর। হ্যাঁ, তুমি বলেছিলে, একদম ঠিক বলেছিলে। আমার গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছিল না। ম্যানেজমেন্টকে বারবার সতর্ক করার পরও তারা আমার কথায় কান দেয়নি, এই লজ্জায় আমি রাজ্জাকে চোখের দিকে তাকাতে পারছিলাম না। ইংল্যান্ডগামী ফ্লাইটে আমার দুচোখে এক ফোঁটাও ঘুম এলো না। মস্তিষ্কে তখন শুধুই এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। লন্ডনে পা রাখার পর পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। অধ্যায় ২১ হোটেল রুমের সেই কনফ্রন্টেশন। ফ্লাইট ল্যান্ড করার পর আমি হোটেলের চেক ইনও করার প্রয়োজন বোধ করলাম না। আমি সোজা পা বাড়ালাম সেই দিন অভিজিতের রুমের দিকে। সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির। সালমানের রুমে ঢুকতেই দেখলাম বাট আর আসিফ জেগে আছে। দুজনের চোখমুখেই স্পষ্ট আতঙ্কের ছাপ। আর আমির, সে হোটেলের বিছানায় তখনও বেঘরে ঘুমাচ্ছে। কি অবস্থা তোমাদের? আমি জিজ্ঞেস করলাম। লালা, ওরা আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এই পুরো ঘটনায় ওরা আমাদের বলির পাঠা বানাতে চায়। সালমানের গলায় তখনও মিথ্যের নিখুঁত অভিনয়। পরিস্থিতির ভয়াবহতা চিন্তা করে আমি আর তার সাথে তর্কে জড়ালাম না। আমি তার সাথে রূঢ় আচরণ করতে চাইনি, কারণ সে ইতিমধ্যেই এক বিশাল ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছিল। শুধু জানতে চাইলাম তাদের আর কোনো বিষয় নিয়ে ভয় আছে কিনা। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সব অভিযোগ যে যখন অবলীলায় অস্বীকার করল, আমি ঘুরে আমিরের দিকে আঙ্গুল তুলে বললাম, তাহলে তোমারও ওর মতো হওয়া উচিত। দেখো, ওর তো দুনিয়ার কোনো কিছু নিয়েই চিন্তা নেই। যাও, গিয়ে একটু ঘুমাও। রুম থেকে বেরিয়ে আসার সময় আমার আর কোনো সন্দেহ ছিল না। ওদের চোখের ভাষাই আমাকে বলে দিচ্ছিল ওরা ডাহা মিথ্যে কথা বলছে। অধ্যায় ২১। এরপর থেকে ওই সফরটা আক্ষরিক অর্থে একটা নরক হয়ে দাঁড়াল। অধিনায়ক হিসেবে আমার জন্য পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। কোনো কিছুই ঠিকঠাক এগোচ্ছিল না। টিভির পর্দায় মাত্র ৩ জনের নাম এলেও এই কলঙ্কের ছায়া তো কেবল তাদের ৩ জনের উপর ছিল না। গোটা পাকিস্তান ক্যাম্প, আক্ষরিক অর্থেই পুরো দেশের সম্মান তখন খাদের কিনারায়। যেখানেই যেতাম আমাদের দিকে ধেয়ে আসত ঘৃণা আর অপমান। মাঠের ভেতরে বাইরে মানুষ আমাদের যাচ্ছে তাই গালি দিত। দোকানদাররা আমাদের দিকে তেড়ে আসত, এমনকি রেস্টুরেন্টের ওয়েটাররাও বাজে মন্তব্য ছুড়ে দিত। স্ক্যান্ডেল ফাঁস হওয়ার পরপরই যখন আমরা দুটো ওয়ানডে হারলাম, তখন আমাদের নিজেদের পাকিস্তানি সমর্থকরাও মাঠে আসা বন্ধ করে দিল। তবুও আমরা দাঁতে দাঁত চেপে লড়ে গেলাম। আমাদের ৩ মূল খেলোয়াড় তখন তদন্তের কারণে নিষিদ্ধ। কিন্তু সেই ভাঙাচোরা দল নিয়েই আমরা ইংল্যান্ডের বিপক্ষে 2টো ওয়ানডে জিতে নিলাম। চারপাশে যখন সবকিছু ভেঙে পড়ছে, ঠিক তখনই ইংল্যান্ডের মাটিতে আমাদের সবচেয়ে বড় জয়টা এলো লর্ডসে। এমনকি শেষ ম্যাচে মোহাম্মদ ইউসুফ ওই ক্যাচটা না ছাড়লে আমরা হয়তো সিরিজটাও জিতে নিতে পারতাম। এত সব অভিযোগ আর কলঙ্কের পরও শেষ পর্যন্ত আমরা মাথা উঁচু করেই সিরিজ শেষ করেছিলাম। আমাদের লড়াকু মানসিকতার জন্য কুড়িয়েছিলাম প্রশংসাও। কিন্তু সত্যি বলতে ওই জয়গুলো কোনো সান্ত্বনা ছিল না। ওই সফরটা ছিল এক জলজান্ত নরক যন্ত্রণা। অধ্যায় ২১। প্রলোভন এবং ধোঁয়ার পেছনে আগুন।
আজকের আন্তর্জাতিক ক্রিকেটে টাকার কোনো অভাব নেই, তাই অবৈধ পথে পা বাড়ানোর কোনো যুক্তি টেকে না, এটা বলা খুব সহজ। এটাও বলা খুব সহজ যে যেমন কর্ম তেমন ফল, ওরা যা করেছে তার শাস্তি পেয়েছে। কিন্তু প্রতিটি প্রবাদের পেছনেই একটা কনটেক্সট থাকে। ছেলেগুলোর সামনে তখন এক উজ্জ্বল ভবিষ্যৎ। ইংল্যান্ডে তাদের কাউন্টি চুক্তি অপেক্ষা করছিল, পাকিস্তানে অপেক্ষা করছিল অধিনায়কত্বের মুকুট আর কারি কারি স্পন্সরশিপ। তাই তারা যা করেছে তা আমাদের প্রতি, ক্রিকেটের প্রতি এবং পুরো দেশের প্রতি এক চরম অপমান। আধুনিক ক্রিকেটের বাণিজ্যিকরণের এই যুগে প্রলোভনের ফাঁদে পা বাড়ানোটা খুব সহজ হয়ে গেছে। আমি অত্যন্ত সততার সাথে বলতে পারি, সফরের সময় মাঝার মাজিদ আর তার ভাই আজহার আমার কাছেও বেশ কয়েকবার এসেছিল, কিন্তু আমি তাদের থেকে দূরে থাকতাম, কারণ আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলতো এরা বিপদের নাম। আমি আমার কাজেই মগ্ন থাকতাম, ঘুণক্ষরেও জানতাম না তারা আসলে কত বড় অপরাধী হতে পারে। তাই যারা বলে যে ওই খেলোয়াড়দের ফাঁসানো হয়েছে, আমি তাদের কথা এক বিন্দুও বিশ্বাস করি না। ওরা সবাই স্বজ্ঞানে, ইচ্ছায় ওই নরকে পা বাড়িয়েছিল। একই কথা প্রযোজ্য করাচি স্পিনার দানিশ কানেরিয়ার ক্ষেত্রেও, যে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দুর্নীতির দায়ে ধরা পড়েছিল। দানিশ ছেলে ভালো, কিন্তু তৎকালীন পিসিবি চেয়ারম্যান ইজাজ বাত সহ বহু জায়গা থেকে তার দুর্নীতির খবর শোনার পর আমার সেই পুরনো প্রবাদটাই মনে পড়েছিল, যেখানে ধোঁয়া সেখানে নিশ্চয়ই আগুন আছে। আমির বনাম বাট, সত্য ও মিথ্যার ভারাগ। অনেকেই মনে করেন দারুণ প্রতিভাবান মোহাম্মদ আমিরকে আর কখনোই ক্রিকেটে ফেরানো উচিত হয়নি। তাদের যুক্তি হল, সে এই মহান খেলাটাকে কলুষিত করেছে, দেশের সম্মান ধুলোয় মিশিয়েছে। কেউ কেউ তো এমনও বলেন যে 18 বছর বয়সে যদি কেউ ভোট দিতে পারে বা বিয়ে করতে পারে, তবে 18 বছর বয়সে ক্রিকেটের সাথে প্রতারণা করার দায়ে তাকে আজীবন নিষিদ্ধও করা যেতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমির কখনোই মিথ্যে বলেনি। আমি যখন বাটের চক্রান্ত ধরে ফেরি, তখনও আমির আমার কাছে মিথ্যে বলেনি। সে আদালতের কাছে মিথ্যে বলেনি, মিডিয়ার কাছেও না, বরং সে সব প্রশ্নের মুখোমুখি হতে প্রস্তুত ছিল। অন্যদিকে বাট ছিল ঠিক তার উল্টো। লোকটা নির্লজ্জের মতো একের পর এক মিথ্যে বলে গেছে। আর এটাই আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে, কারণ সে ছিল দলের অধিনায়ক। তাকে তো সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা। অধিনায়ক হিসেবে সব দায়ভার তার কাঁধে তুলে নেওয়ার কথা ছিল। সে অন্তত ক্ষমা চাইতে পারত, কিন্তু সে তা করেনি। না আমার কাছে, না পাকিস্তানের কোটি কোটি ক্রিকেট ভক্তের কাছে। একজন সত্যিকারের নেতা কখনোই এমন করে না। একজন আসল নেতা জানে কখন মাথা নিচু করে বিদায় নিতে হয়। আমিরের ব্যাপারটা আলাদা। হ্যাঁ, সে তরুণ ছিল, তবে এতটা তরুণও নয় যে ভালো মন্দে তফাৎ বুঝবে না। যারা তাকে ক্ষমা না করার পক্ষে, তাদের যুক্তি এটাই। কিন্তু ভুলে যাবেন না, এটা পাকিস্তান। আমরা ক্রিকেট বা বিচার ব্যবস্থা কোথাও কোনো দারুণ দৃষ্টান্ত স্থাপন করতে পারিনি। আমরা সবসময় আপোষ করেছি, চুক্তি করেছি, পেছনের দরজা খোলা রেখেছি। আর ঠিক এই কারণেই আমিরকে ক্ষমা না করার কোনো উপায় ছিল না। তাকে নিজের ভুল শোধরানোর একটা সুযোগ দিতেই হতো, এবং সে ফিরে এসে নিজেকে দুর্দান্তভাবে প্রমাণও করেছে। নিষেধাজ্ঞার সময় আমি আমিরের খেয়াল রাখার চেষ্টা করেছি, তাকে আগলে রাখতে চেয়েছি, কারণ সে মিথ্যে বলেনি। সে ক্ষমার জন্য ভিক্ষা চেয়েছে, তার সুরক্ষা প্রয়োজন ছিল। অথচ সালমান বাট বছরের পর বছর মিথ্যে বলে গেছে আর উল্টো দলের ঘাড়েই দোষ চাপিয়েছে। অবশেষে সে একদিন নতি স্বীকার করে। অধিনায়ক হিসেবে তার তো প্রথম দিন দায় নেওয়া উচিত ছিল। তাছাড়া সে তো উচ্চশিক্ষিত ছিল। তাকে নিয়ে একটা মিথ তৈরি হয়েছিল যে সালমান বাট খুব পড়ুয়া ছেলে, সে প্রাইভেট স্কুলে পড়েছে, সে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ছেলেদের চেয়ে আলাদা। আমরাও ভেবেছিলাম সে বুঝি সত্যি বিশেষ কেউ। কিন্তু দুর্ভাগ্যবশত নৈতিকতা তো আর স্কুলে শেখানো হয় না, সেটা শিখতে হয় পরিবার থেকে। তার নৈতিকতার মান বলে দেয় সে আসলে কেমন মানুষ। আমি সালমান বাটের পেছনে লাগছি না। আমি শুধু এটা বোঝাতে চাইছি যে একজন পাকিস্তান টেস্ট অধিনায়ক হওয়ার মাহাত্ম্য কতটা বিশাল। আর আমি আবারও সতর্ক করছি, আমরা যদি কঠোর পদক্ষেপ না নিই, তাহলে ইংল্যান্ডে যা ঘটেছিল তার পুনরাবৃত্তি হতেই থাকবে। তাই সালমানের ভবিষ্যৎ নিয়ে আমার একটাই কথা, দলে তার কোনো জায়গা নেই। ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের প্রতিনিধিত্ব করা কোনো দলেই তার জায়গা হতে পারে না। ক্ষমতা এবং ভ্রাতৃঘাতী সংঘাত। খুব বেশি দিন আগের কথা নয়, পাকিস্তান দলের ড্রেসিং রুমে প্লেয়ার পাওয়ার বা খেলোয়াড়দের ক্ষমতার একটা অলিখিত নিয়ম চালু ছিল। সিনিয়র খেলোয়াড়রা শুধু অভিজ্ঞ ক্রিকেটারই ছিলেন না, মাঠের লড়াইয়ে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নীতি নির্ধারণী সিদ্ধান্তেও তাদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হতো।
তারা যা সুপারিশ করতেন বোর্ড সাধারণত তা মাথা পেতে নিত। তারা সিস্টেমের ভেতরের মানুষ ছিলেন এবং তাদের অভিজ্ঞতাও জানাশোনার বিশাল মূল্য ছিল। ব্যক্তিগত রাগ অনুরাগ মাঝে মধ্যে এই সিনিয়রদের বিচারবোধকে আচ্ছন্ন করে ফেললেও সব মিলিয়ে এই পদ্ধতিটা দারুণ কাজ করত, কারণ পাকিস্তান ক্রিকেট এভাবেই যুগে যুগে পরিচালিত হয়ে এসেছে। সত্যি বলতে বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ড এবং দলেও আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে এই প্লেয়ার পাওয়ার প্রথাটি চালু আছে। দলের নাড়ির স্পন্দন এই প্রবীণ খেলোয়াড়দের নখদর্পণে থাকে এবং যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে তাদের সাথে পরামর্শ করা হয়। কিন্তু পিসিবির অন্দরমহলে কোথাও একটা বড় ধরনের ছন্দপতন ঘটে গেল। সাম্প্রতিক সময়ে বোর্ড এমন সব খেলোয়াড়দের পছন্দ করতে শুরু করল যারা কেবল ইয়েস স্যার বলে বোর্ডের সব কথায় অন্ধের মতো সায় দিয়ে যাবে। এর ফলে পাকিস্তান জাতীয় দলের ভরকেন্দ্র হিসেবে পরিচিত সেই প্লেয়ার পাওয়ারের মৃত্যু ঘটল এবং পুরো সিস্টেমটাই বদলে গেল। এই পরিবর্তন আমাদের ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে দিল। বোর্ড এবং খেলোয়াড়দের মাঝখানে সেতু ছিলেন যে সিনিয়ররা, সিস্টেমে তাদের আর কোনো কানাকড়ি মূল্য রইল না, যা দলের সামগ্রিক কার্যকরিতাকে মারাত্মকভাবে ব্যাহত করল। বরফ গলার গল্প। উইকি ভাই সন্দেহাতীতভাবে এই খেলার এক কিংবদন্তি এবং তার সেই খ্যাতি পুরোপুরি যৌক্তিক। পেসার হিসেবে তিনি ছিলেন এক আধা দেবতা, যদিও অধিনায়ক হিসাবে তিনি ছিলেন অনেকটা সাধারণ রক্তমাংসের মানুষের মতোই। কিন্তু কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর তার পতন ঘটে। যারা আমার কথা শুনত তারা তার কথায় কান দিত না, আর উল্টোটাও ছিল সত্য। এটাই ছিল আমাদের বিরোধের মূল ভিত্তি। তৃতীয় পক্ষ যদি মাঝখানে ঢুকে ঘি না ঢালত, তবে খোলাখুলি আলোচনা আর অধিনায়ক কোচের একতাবদ্ধ ফ্রন্ট দিয়ে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যেত। অধিনায়ক হিসেবে আমি শুধু এটাই চেয়েছিলাম যে কোচ হিসেবে উইকি ভাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন। আমি চাইনি তিনি আমার মুখোমুখি দাঁড়িয়ে সংঘাত তৈরি করুন। আমার মতে কোচ ক্যাপ্টেনের রসায়ন হওয়া উচিত কোচ প্লাস ক্যাপ্টেন, কখনোই কোচ ভার্সেস ক্যাপ্টেন নয়। এটা নিতান্তই আমার ব্যক্তিগত মত এবং আমি হয়তো ভুলও হতে পারি, কিন্তু আমরা একজোট থাকলে আমরা অজেয় হতাম। দলের পারফরম্যান্স, মনোবল এবং শৃঙ্খলার জন্য সেটা দুর্দান্ত হতো। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। ইগোর সংঘাত শুরু হল, আর তার আশেপাশের নেতিবাচক মানসিকতার মানুষগুলো, যেমন সহকারী কোচ এবং বোলিং কোচ, তাকে ক্রমাগত সংঘাতের দিকে উস্কে দিতে লাগল। আমাদের এই দ্বন্দ্বটা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ ওয়াকার ইউনুস ব্যক্তিগতভাবে ভীষণ ভালো একজন মানুষ এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক প্রতিভার নাম। ঈশ্বরকে ধন্যবাদ, উইকি ভাই আর আমার সম্পর্ক এখন একদম ঠিকঠাক, তবে এই জায়গায় পৌঁছনোটা মোটেও সহজ ছিল না। বাতাস পরিষ্কার করার জন্য আমাদের মধ্যে এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল। 2011 সালে আমার প্রত্যাবর্তনের সেই সিরিজের কথা মনে আছে? শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে আমি 75 রান করার পাশাপাশি 5 উইকেট শিকার করেছিলাম। ম্যাচের শুরুতে ইনজুরির পরাও আমি সেদিন ফিরে এসে বল ও ব্যাট হাতে হয়ে উঠেছিলাম এক অপ্রতিরোধ্য দানব। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে 2 বার এক ম্যাচে 50 এবং 5 উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছিলাম। তখন মহসিন হাসান খান ছিলেন দলের কোচ, আর আমার হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পেছনে তার বিশাল অবদান ছিল। সেই ম্যাচে আমি ম্যান অব দ্য ম্যাচ এবং পরবর্তীতে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলাম, আর এই ম্যাচের পরেই উইকি ভাইয়ের সাথে আমার সব ঝামেলা মিটে যায়। মনে রাখতে হবে, তখনও ইজাজ বাটে সেই তিক্ত অধ্যায় চলছে। তার সাথে আমার দ্বন্দ্ব এবং বোর্ডের বিরুদ্ধে আমার কড়া অবস্থানের কারণে আমার প্রতিটি পদক্ষেপ তখন আতশকাচের নিচে চাপে। ম্যাচ শেষে ওয়াকার, যিনি তখন ধারাভাষ্য দিচ্ছিলেন, প্রেজেন্টেশনের জন্য মাঠে নেমে এলেন। আমি ভাবলাম ঈশ্বর বোধহয় আমাকে ক্ষমা চাওয়ার এবং সব খুলে বলার এই নিখুঁত সুযোগটা করে দিয়েছেন। আমি তার কাছে গিয়ে বসলাম এবং জিজ্ঞাসা করলাম, উইকি ভাই, আমার একটা সোজা প্রশ্ন আছে। আপনি কি অতীত নিয়ে পড়ে থাকতে চান নাকি ভবিষ্যতের দিকে তাকাতে চান? তিনি ঠিক সেই উত্তরটাই দিলেন যা আমি আশা করছিলাম, অবশ্যই ভবিষ্যৎ। আমি সরাসরি ক্ষমা চাইলাম এবং আমার দিক থেকে পুরো বিষয়টা তাকে বুঝিয়ে বললাম। তিনি খুব ধৈর্য নিয়ে আমার সব কথা শুনলেন, নিজের তরফ থেকেও ক্ষমা চাইলেন, হাত বাড়িয়ে দিলেন এবং আমরা দুজনেই একযোগে সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
পরে 2014 সালে যখন জানতে পারলাম তিনি আবারও পাকিস্তান দলের কোচ হয়ে ফিরছেন, আমি সত্যিই খুশি হয়েছিলাম। তিনি ফেরার আগে টিম ম্যানেজার মঈন খান আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের মধ্যে যা যা হয়েছে এরপর ওয়াকারের সাথে আমি কিভাবে কাজ করব। আমি বলেছিলাম, আমি এখানে পাকিস্তানের জন্য এসেছি, উইকি ভাইও তাই। আমার মনে তার প্রতি কোনো ক্ষোভ নেই, আর আমার বিশ্বাস তিনিও আমার বিরুদ্ধে কোনো ক্ষোভ পুষে রাখেননি। আমাদের সব ঠিক হয়ে যাবে। আজ উইকি ভাই আর আমার সম্পর্ক আসলেই দারুণ, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি একটা সৎ আলোচনা যে কোনো কিছুকেই বদলে দিতে পারে। ঠিক আছে, অন্তত প্রায় সবকিছু তো বটেই।